যে 26,000 চাকরি চলে গেছে তাতে প্রভাব পড়েছে স্কুলে স্কুলে। কোন স্কুলে বিজ্ঞান বিভাগ পুরোপুরি বন্ধ, কোথাও আবার 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস হচ্ছে না। কারণ কি? এই ক্লাসগুলো নেওয়ার শিক্ষক নেই। বিপাকে পড়েছে একাধিক স্কুল। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1300, শিক্ষক 7 জন। এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে 4 জনের। এমনিতেই আমাদের স্টাফের সংখ্যাও খুব কম, প্রত্যন্ত জায়গার স্কুল, তো তার ফলে এমনিতেই সমস্যা হয়। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়। এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি, তারপর এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না। স্কুলের একমাত্র সায়েন্সের শিক্ষকের চাকরিটাও চলে গেছে। স্কুলের বিজ্ঞান বিভাগ আপাতত বন্ধ। শিক্ষক না থাকার কারণে আমাদের স্কুলের যে সায়েন্স বিভাগ, ম্যাথের যে ক্লাসগুলো ওগুলো হচ্ছে না। তারপর যে জায়গায় স্কুলে আমাদের রোজ 8টা করে ক্লাস হতো, ওই জায়গায় কখনো 4টে, 5টা, 6টা এরকম ক্লাস করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়। হুগলির রিষড়া বিদ্যাপীঠ 2000 পড়ুয়া। এই স্কুলে 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ, কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর 3 জন শিক্ষকই চাকরি হারিয়েছেন। আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে। এখন মতলব ক্লাস হতে পারছে না। বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে, ইংলিশ ক্লাসটাও হচ্ছে না। তো আমাদের স্কুলে আসছি আর 1টা-2টা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছি। সবাই যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে, ক্লাসমেট পড়ে, সবাইদের ভবিষ্য নষ্ট হচ্ছে। এখানে সায়েন্সের রেজাল্ট 100% হয় আর 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায়, মানে মোর দ্যান 60%। প্রত্যেক বছর 1-2টো ছাত্র মেডিকেল পায়, এখান থেকে আইআইটিও পায়, এরকম এনআইটি পায়। ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে? ঘণ্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গপ্পু মেমোরিয়াল হাই স্কুল পড়ুয়ার সংখ্যা 2200। 4 জন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরিহারা 3 জন। এত পরিসরে আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না। এই সময় ফার্স্ট সামেটিভ টেস্ট চলছে, একদিকে রোল কল করছে, খাতা পৌঁছানো, সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে, এতগুলো প্রক্রিয়া চলছে। আমি নিজের ইচ্ছেই আমার তালা খোলা কিংবা কোনো একটা নোটিশ সার্ভ করে দেওয়া কিংবা বেল দেওয়া, এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে করছি। সুপ্রিম রায়ে চাকরিহারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী। অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে। তাই শনিবার 2023-এর সারপ্লাস ট্রান্সফার নির্দেশিকা প্রত্যাহার করা হলো। কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর। এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর। নিউজ 18 বাংলা। দেখাবো এবার রায়গঞ্জের ফিরোজপুরের ছবি আপনাদের। তার কারণ রবিবার সকালে আচমকা একটা ঝড় আর তাতেই লন্ডভন্ড অবস্থা। দেখুন কিরকম অবস্থা হয়েছে ঝড়ে, চারিদিক লন্ডভন্ড হয়ে গেছে। শুধু তাই নয়, দুর্যোগের জেরে 8টি পরিবার মাথার ছাদ হারিয়ে ফেলেছে। ছাদ হারা দুর্যোগের জেরে 8 পরিবার। রায়গঞ্জের ফিরোজপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। রবিবার সকালে আচমকা ঝড় আর তাতেই ক্ষতিগ্রস্ত পরপর কয়েকটি ঘর, বাড়ির চাল উড়ে গেছে। ছাদ হারা 8টা পরিবার রায়গঞ্জের ফিরোজপুরে।
রায়গঞ্জের পর এবার দেখাবো কোচবিহারের ছবি। কোচবিহারে শনিবার রাত থেকে ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডবে কিরকম অবস্থা দেখুন। একাধিক গাছ উপড়ে পড়েছে আর তাতেই বিপদ। 15 নম্বর ওয়ার্ডের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে 8টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক গাছ উপড়ে পড়েছে, কারণ শনিবার রাত থেকেই ঝড় শুরু হয়েছে। আর আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কাউন্সিলর। গোটা জায়গা পরিদর্শন করেন তিনি, গোটা এলাকা পরিদর্শন করেন। কেন, কি বিপত্তি, কোথায় কি অসুবিধে খতিয়ে দেখেন কাউন্সিলর। কালকে রাত্রে প্রায় অনুমানিক 2টোর দিকে একটা ভয়ানক ঝড়ের যে এসেছিল আর কি, তার পরিণাম হচ্ছে সাধারণ গরিব মানুষ এখানে বাঁধে থাকা এই গাছটা ভেঙে তার পুরো বাড়ি বাড়িতে এখন খুব স্ম্যাশ হয়ে গেছে। আমরা বাড়িতে কাজ করার কেউ নেই, দিন আনে দিন খায়। আমি বিধায়ককে ফোন করেছিলাম, আমাদের লিখিবাবুকে, তো ওনার জন্য আপাতত একটা তিরপলের ব্যবস্থা যেন করা যায়। আমি ফোন করি, ওদের কলকাতা থেকে আসছে, আমাকে বললো কটা তিরপল লাগবে, আমাকে একটা হিসাব দিয়ে আমি দিচ্ছি একটু করে। আর আমি বলবো এখনকার যে কাউন্সিলর বা যে সরকার আছে, তা করবো এই একটা গরিব সাধারণ মানুষ এদের তো উপকার পায়, খুব ভালো হয়। 15 নম্বর ওয়ার্ড বাঁধের ওপরে বেশ কিছু বাড়িতে গাছ ভেঙে পড়েছে, গাছের ডাল, এতে ক্ষতি হয়েছে বহু মানুষের। সেই বাড়িগুলো দেখে এলাম। আপাতত বেসরকারিভাবে যাতে গাছগুলোকে তোলা যায় ওখান থেকে, ডালগুলোকে বাড়ির উপর থেকে, সেই ব্যবস্থা করে এলাম। সেটা হয়ে যাওয়ার পরে ওয়ার্ডের থেকে কিছু ত্রিপালেরও ব্যবস্থা করেছি, ওখানে কাউন্সিলরও ছিল, আমি ভুলে এসেছি। দেখাবো এবার মাথা ভাঙার ছবি। মাথা ভাঙাতেও ঘূর্ণিঝড়, আর তাতে লন্ডভন্ড হয়ে গেছে চারিদিক। শিকারপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন বেশ কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত। সেখানে কোনো কোনো বাড়ির চাল উড়ে গিয়েছে, ঝড়ে বাড়ির উপর গাছ উপড়ে পড়েছে, আর তাতেই বিপত্তি। দেখাচ্ছি সেই ছবি, মাথা ভাঙার ছবি। কোচবিহারের ঝড়ে ক্ষতিগ্রস্ত চারিদিক লন্ডভন্ড। রাত্রিবেলার হাওয়াতে আবার পুরো ঘরটাই ভেঙে গেছে। কটা রাত 3টে পরিমাণ, 3টে সাড়ে 3টে। ক্ষতি তো হচ্ছে, আমার তো ঘরটা তো পুরোটাই গেছে, ভেঙেই গেছে পুরোটা। আর বাকি এটার ভিতরে তো আমার মেডিসিন, জৈব সার, ফার্টিলাইজার অনেক কিছু ছিল, সেগুলো নষ্ট হয়েছে, অনেক প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে ইলেকট্রিক খুঁটি, ভাঙেনি ঠিক, ইলেকট্রিক খুঁটিটা হেলে পড়ে গেছে আর কি। এইখানে তো ঘরটা করতে প্রায় আমার 5-6 লাখ টাকা তো ঘরটা করতেই লাগছে। একের পর এক ছবি আপনাদের দেখাচ্ছি, চারিদিক ঝড়ে তাণ্ডব, লন্ডভন্ড। এবার দেখাচ্ছি দক্ষিণ দিনাজপুরের ছবি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ছবি দেখছেন আপনারা। পর পর বাড়ি একেবারে তছনছ হয়ে গেছে ঝড়ের তাণ্ডবে। শুধু তাই নয়, ঝড়ে ভেঙেছে বিদ্যুতের খুঁটি। গঙ্গারামপুরে বেশ কিছু এলাকায় সে কারণে বিদ্যুৎ নেই, আর ঘর ভেঙে যাওয়ায় প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন এইসব বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। ঝড় আসছিল 3টের দিকে, 2-3 মিনিট ঝড় ছিল, তাতে তছনছ হয়ে গেল গোটা বাড়ি ঘর, সব টিন উড়ে চলে গেছে, সব যাই জিনিস তো ভিজে গেছে, যা চাল ধান যা সব ভিজে গেছে। আমাদের তো টিনের বাড়ি, টিনগুলো সব ভিজে গেছিল ঘরের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে 3 মাসের বাচ্চা নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি। কতগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে? আশেপাশে আমাদের এই দিকটা গোটাই হয়েছে।